হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়বো তোমাদের যে লাস্ট যে স্টোরিটা আছে অর্থাৎ প্রো সেকশনের দ্য বেট। এই বেট কে লিখেছেন? বেট লিখেছেন অর্থাৎ তোমার অ্যান্টন চেকভ, যার পুরো নাম হচ্ছে অ্যান্টন পাভলোভিচ চেকভ। আদতে তিনি একজন রাশিয়ান রাইটার এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন তোমার 1860 সালে এবং তিনি মারা যান 1904, অর্থাৎ তার লাইফ স্প্যান কত ছিল? 44 বছর। এই 44 বছরের জীবন দশায় তিনি মোট 14টি প্লে অর্থাৎ নাটক এবং তার সাথে সাথে প্লাস 300টির বেশি 300 প্লাস তিনি ছোট গল্প কিন্তু লিখে গেছেন। তার এই যে মূলত লেখার যে স্টাইল, তিনি মূলত রাশিয়ান যে লাইফস্টাইল তার উপরেই তিনি লিখতেন, অর্থাৎ যে এবং তার লেখার মধ্যে আমরা দেখতে পাই হিউমারও দেখতে পাই, যেটা আমরা প্রপোজালে পড়েছিলাম, ঠিক আছে। এবং হিউমার দেখে মজা হাস্যরসও আমরা খুঁজে পাই তার সাথে সাথে, অর্থাৎ যে সামাজিক যে আইসোলেশনের ব্যাপারেও তিনি লিখেছেন এবং তার সাথে সাথে যে মেলাঙ্কলি অর্থাৎ দুঃখ, এই সমস্ত নিয়েও তিনি লিখেছেন। কিন্তু তার এই যে নাটকে আমরা প্রত্যেকটা যে গল্পে তার একটা কিন্তু ক্যারেক্টার থাকে। এই গল্পে কিন্তু দ্য বেট গল্পে কিন্তু আমরা সেরকম কোনো ক্যারেক্টার কিন্তু স্পেসিফিক্যালি নাম দেওয়া নেই, শুধু ব্যাংকার আর একজন লয়ারের নাম দেওয়া আছে। এই যে তোমাদের এই বেট যে গল্পটা, ছোট গল্পটা, যার রাশিয়ান ভাষায় যা ছোট গল্প, যার নাম হচ্ছে পরি, ঠিক আছে, PARI, পরি। এবং এই গল্পটা বিভিন্ন সময় রাশিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু এটা কি করেছে, তার ট্রান্সলেট করেছে। তোমাদের প্রদত্ত যে বইয়ে এবছরে যেটা দেওয়া আছে সেটাও কিন্তু একটা ট্রান্সলেশন, যেটা ট্রান্সলেশন করেছে তোমার কনস্ট্যান্স গ্রানেট, ঠিক আছে। এবং এটা তোমার ওয়েবসাইটের যে কাউন্সিলের যে ওয়েবসাইট, সেখানেও কিন্তু এটা পাবে। এবার তোমার এই নাটকের বিষয়বস্তুটা প্রথমে সেটা আমাদের একটু জেনে নেওয়া ভালো। অর্থাৎ এই নাটকটা স্টার্ট হচ্ছে একটা ব্যাংকার এবং একজন লয়ার, এদের মধ্যে একজন বেট অর্থাৎ বাজি ধরা, তর্ক, অর্থাৎ কোনো একটা জিনিসকে নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। যে তর্কটা এটাই হয় যে লাইফ ইমপ্রিজনমেন্ট ভালো, সারা জীবন কারাগারে থাকাটা বেটার না, এক ঝটকায় বিহেডেড অর্থাৎ শিরচ্ছেদ বা ক্যাপিটাল সেন্টেন্স অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত, সেটা ভালো। তো এই নিয়ে কিন্তু আমাদের গল্পটা এগিয়ে যাবে। এবং এর যে বিষয়বস্তু সেটা হচ্ছে তোমার নেচার অফ ফ্রিডম, অর্থাৎ এর যে থিম, এই গল্পের যে থিম সেটা হচ্ছে নেচার অফ ফ্রিডম, অর্থাৎ তোমাকে স্বাধীনতা তুমি পেয়েছো, ঠিক আছে, কিন্তু সেই স্বাধীনতার প্রকৃতিটা কেমন, অর্থাৎ তোমাকে যে স্বাধীনতা দেওয়া হচ্ছে কিন্তু সেই স্বাধীনতা মেবি হচ্ছে যে অন্যজন কন্ট্রোল করছে, তো সেটা কেমন। দ্বিতীয় হচ্ছে তোমার মিনিং অফ লাইফ, জীবনের আসল উদ্দেশ্য কি, ঠিক আছে, পারপাস কি। এবং তার সাথে হচ্ছে ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ, অর্থাৎ এই পার্থিব জাগতিক বস্তু অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত, এর মিনিংটা কি। এবং অর্থাৎ আমরা এই নাটক পড়ে আমরা জানতে পারবো যে কিভাবে যে কোনো কারণ ছাড়াই যে তারা তাদের নিজেদের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য যারা বেট লেগেছিল, অর্থাৎ লয়ার এবং ব্যাংকারের মধ্যে, সেই বেট যখন দীর্ঘ 15 বছর পর যখন কিভাবে সেই লয়ারকে যে টাকার জন্য যে বেটটা লেগেছিল তাকে কিভাবে ট্রান্সফর্ম করে দিয়েছে। অর্থাৎ এখানে তার যে মেটেরিয়ালিজম ভার্সেস তার তোমার বলতে পারি স্পিরিচুয়াল যে তোমার এনলাইনমেন্ট হয়েছে। অর্থাৎ এই দীর্ঘ 15 বছর ধরে সে বিভিন্ন রকম বই টই এই সমস্ত পড়েছে এবং পড়ে তার নিজেকে সেলফ ইন্ট্রোস্পেকশন অর্থাৎ নিজেকে বুঝতে শিখেছে এবং এটাই সে রিয়েলাইজ করেছে এই সমস্ত জাগতিক বস্তু টাকা পয়সা এই সমস্ত কোনো কিন্তু দাম নেই। অর্থাৎ সে এই কনফাইন্ড আইসোলেশনে থেকে একদম নির্জন ভাবে থেকে সে কিন্তু জীবনের আসল মিনিংটাকে রিয়েলাইজ করতে পেরেছে, তাই না। অর্থাৎ এখানে তোমার আইসোলেশন এখানে তার কাজ করেছে অ্যাজ এ তার ট্রান্সফরমেশন, স্পিরিচুয়াল এনলাইটমেন্টের সাহায্য করেছে। তো এটা খুব সুন্দর একটা তোমার গল্প, যেটা আমরা লাইন বাই লাইন এখানে পড়বো, ঠিক আছে। দেখো, ইট ওয়াজ এ ডার্ক অটম নাইট, অর্থাৎ এটা ছিল একটা শরতের অন্ধকারচ্ছন্ন রাত্রি। দ্য ওল্ড ব্যাংকার ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি and remembering how 15 years before he had given a party one autumn evening, অর্থাৎ সেই ওল্ড বৃদ্ধ ব্যাংকার
অর্থাৎ 15 বছর আগেকার যখন একটা ঘটনাটা মনে পড়ছে, সে যখন একটা পার্টি দিয়েছিলেন, ঠিক আছে, এবং সেই পার্টির কথাটা তার মনে পড়ছে এবং সে পাইচারি করে বেড়াচ্ছে এবং সেই কথাটা তার মনে পড়ছে। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, সেখানে সেই পার্টিতে কিন্তু অনেক মানে বিদ্বজন, মানে অনেক চালাক লোক তারা কিন্তু উপস্থিত ছিলেন। অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশন, এবং সেখানে যেহেতু অনেক বিজ্ঞ ব্যক্তি এখানে ছিলেন, তো তাদের মধ্যে অনেক রকমের বেশ গুরুত্বপূর্ণ কথোপকথনও কিন্তু চলছিল সেই পার্টিতে। অ্যামং আদার থিংস দে হ্যাড টক অফ ক্যাপিটাল পানিশমেন্ট, অন্যান্য যে সমস্ত কথা তাদের আলোচনা হচ্ছিল, কনভারসেশন হচ্ছিল, তার মধ্যে কিন্তু এই ক্যাপিটাল পানিশমেন্টের নিয়েও তাদের মধ্যে আলোচনা হচ্ছিল। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে ডেথ সেন্টেন্স। অ্যাকচুয়ালি ক্যাপিটাল পানিশমেন্টের কথাটা মানে হচ্ছে তোমার বিহেডেড করা, এক ঝটকায় তার শিরচ্ছেদ করে দেওয়া, কিন্তু এখন এটা ক্যাপিটাল পানিশমেন্টটা মৃত্যুদণ্ড হিসাবে ব্যবহার করা হয়। তো সেখানে পয়জনাস ইনজেকশন দিয়েও মৃত্যুদণ্ড হতে পারে, ফাঁসির মাধ্যমেও হতে পারে, তো তারপরে তোমার গ্যাস চেম্বার, এ সমস্ত বিভিন্ন রকমের, ইলেকট্রিক চেয়ার হতে পারে, এরকম বিভিন্ন জিনিস রকমের মৃত্যুদণ্ড এখনো কিন্তু কার্যকরী আছে। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট, অর্থাৎ গেস্টে যারা আমন্ত্রিত ছিল তার মধ্যে মানে বেশিরভাগ লোকই, এবং হুম ওয়ার মেনি জার্নালিস্ট অ্যান্ড দ্য ইন্টেলেকচুয়াল মেন, অর্থাৎ তাদের যে গেস্ট যারা আমন্ত্রিত ছিল তাদের মধ্যে অনেক সাংবাদিকও ছিল এবং তাদের মধ্যে অনেক ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিজীবী মানুষও তাদের মধ্যে ছিল। তারা কিন্তু ডিসঅ্যাপ্রুভ অফ দ্য ডেথ পেনাল্টি, কিন্তু তারা কিন্তু এই ডেথ পেনাল্টিটাকে কিন্তু তারা ডিসঅ্যাপ্রুভ মানে মানে অ্যাকসেপ্ট করলো না, মানে তারা এর বিপক্ষে ছিল। They consider that form of punishment out of date, অর্থাৎ তারা এই যে ডেথ মানে ক্যাপিটাল পানিশমেন্টটাকে তাদের কাছে সেটা ছিল একটা কি, অর্থাৎ আউটডেটেড, অর্থাৎ ব্যাকডেটেড, অবসলিউট ছিল, অর্থাৎ এবং তার সাথে সাথে ইমোরাল, অনৈতিক, অ্যান্ড দ্য আনসুটেবল ফর দ্য খ্রিস্টান স্টেট, অর্থাৎ যেটা ছিল খ্রিস্টান রাষ্ট্রের কাছে এটা একটা মানে ইমোরাল থিং। কারণ খ্রিস্টান রাষ্ট্রের মানে চিন্তাধারায় মনে করা হয় যে মানুষ হচ্ছে কি, যে ক্রিয়েশন অফ গড, তাই তো, মানুষের ভগবানের সৃষ্টি, সুতরাং কোনো খ্রিস্টান রাষ্ট্রের মানে অধিকার নেই তার জীবনটাকে কেড়ে নেওয়া, তাই তো। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম দ্য ডেথ পেনাল্টি ought to মানে শুড, ought to be replaced everywhere by the imprisonment for life, তাদের মতে, অর্থাৎ যে সমস্ত খ্রিস্টান রাষ্ট্রে যে সমস্ত মানে রয়েছে তাদের মতে এই ডেথ পেনাল্টিকে কিন্তু মানে কাকে দ্বারা রিপ্লেস করা যায়, পরিবর্তন করা যেতে পারে, ডেথ পেনাল্টির পরিবর্তে তোমার সারা জীবন কারাবাস এটা করা যেতে পারে। আই ডোন্ট এগ্রি উইথ ইউ, কে বলছে, সেট দ্য হোস্ট দ্য ব্যাংকার, অর্থাৎ এই পার্টির যে দিয়েছেন, অর্থাৎ এই পার্টিটার যে আয়োজন করছে সে যে হোস্ট, সে ব্যাংকার দিয়েছেন পার্টি, সে বলছে আমি এটাতে কিন্তু মানে তোমার সাথে এগ্রি, সহমত নয়, তার মানে সে ডেথ পেনাল্টিতে বিশ্বাসী। I have not tried either the death penalty or life or imprisonment for life, আমি কিন্তু কখনো ডেথ পেনাল্টি বা ইমপ্রিজনমেন্ট লাইফ এটা আমি ট্রাই করিনি, ঠিক আছে, কারাবাস বা মৃত্যুদণ্ড আমি কিন্তু ট্রাই করিনি। এত ট্রাই করার জিনিস নয় যে মৃত্যুদণ্ড আমি ট্রাই করি, একবার মরলাম তারপর আবার দেখলাম যে জীবিত হয়ে আবার আর এক টাইপে মরবো, এরকম তো পসিবল নয়, সেই জন্য বলছি আমি ট্রাই করিনি। বাট কিন্তু ওয়ান মে জাজ আ পিয়ারি মানে হচ্ছে পিয়ারি, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দেন দ্য লাইফ দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, কিন্তু তার মতে এই যে লাইফ টাইপ ইমপ্রিজনমেন্ট এটা হচ্ছে মোর হিউম্যান বলছে তার মতে, এবং কি বলছে যে জাজ এ আপ প্রেয়ারি মানে কি, প্রেয়ারি মানে হচ্ছে তোমার যে জিনিস সম্পর্কে একটা পূর্ব জ্ঞান তোমার আছে, তার জন্য কোনো এক্সপেরিমেন্ট করা দরকার নেই। তার মানে আমি যদি আগুনে হাত দিই তাহলে জানি আগুনে হাত দিলে হাতটা আমার জ্বলে যাবে, তাই না, হাতটা পুড়বে, ব্যথা হবে, যন্ত্রণা হবে, সুতরাং আগুনে হাত দিলে যে ব্যথা হয় সেটা আমি আগে থেকেই কিন্তু আমরা এটা জানি, তাই না, সুতরাং আগুনে হাত দিলে কেমন হয় তার ফিলিংটা সেটা আবার নতুন করে আগুনে হাত দেওয়া কিন্তু দরকার পড়ে না, অর্থাৎ আমাদের একটা পূর্ব অভিজ্ঞতা আছে, তার মানে হচ্ছে তোমার পিয়ারি কথাটা মানে হচ্ছে তারই মানে। সুতরাং এ বলছে যে এর জন্য কোনো পূর্ব অভিজ্ঞতা দরকার নেই, যেটা বোঝার যে ডেথ সেন্টেন্সকে
কি করা হচ্ছে, যে তোমার ক্যাপিটাল পানিশমেন্ট পেনাল্টি ইজ মোরাল, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মোরাল, মানে বেশি নৈতিক। কারণ সে লাইফ টাইম যদি তাকে মানে ইমপ্রিজনমেন্ট করে রাখা হয়, কারারুদ্ধ করে রাখা হয়, সে প্রতিদিন একটু 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 করে মরবে, তাই না? তাকে সোশ্যালি আইসোলেট করে রাখা, সে সমস্ত জাগতিক জিনিস থেকে তাকে কাট আপ করে রাখা, তার জীবন বেঁচে থাকাটা একটু মরণের সমানই, সে একটু একটু করে মরবে। কিন্তু তাকে যদি ডেথ সেন্টেন্স দেওয়া হয়, অর্থাৎ ক্যাপিটাল তাকে যদি সেন্টেন্স যদি দেওয়া হয়, তাহলে সে হয় হতে পারে সে হয়তো অল্প সময়ের জন্য কষ্ট ফিল করবে, পেন ফিল করবে, কিন্তু তার লাইফটা সে মুক্তি পেয়ে যাবে। সেই জন্যই সে বলছে এটা হচ্ছে বেশি মানে মোর হিউম্যান এই জিনিসটা। তারপরে কি বলছে, ক্যাপিটাল পানিশমেন্ট কিলস এ ম্যান অ্যাট ওয়ান্স, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড কি করে একটা মানুষকে তৎক্ষণাৎ মেরে ফেলে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, যেটা বললাম, কিন্তু সারা আজীবন কারাবাস তাকে একটু একটু করে প্রতিদিন প্রতিনিয়ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। হুইচ এক্সিকিউশনার ইজ মোর হিউম্যান, কোন এক্সিকিউশনার মানে যে এক্সিকিউট করবে, অর্থাৎ কোন জল্লাদ এতটাই মানবিক হবে যে হি হু kills you in a few minutes, or he who drags the life out of you in the course of many years। অর্থাৎ এই দুটো ক্ষেত্রেই দেখো কোন জল্লাদ এতটাই মানে মানবিক হবে যে তোমার জীবনটাকে এক ঝটকায় সে শেষ করে দিতে পারে, অথবা তোমার জীবনটাকে আস্তে আস্তে তোমার জীবনটাকে দীর্ঘদিন একটা দীর্ঘ পরিসরের মধ্যে নিয়ে গিয়ে তোমার জীবনটাকে শেষ করে প্রতিদিন তিলে 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 তোমাকে মারবে। অর্থাৎ দুটোই কিন্তু ইনহিউম্যান কাজ, তাই না? তো বোথ আর ইকুয়ালি ইমোরাল, অর্থাৎ দুটোই অনৈতিক কাজ। অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্ট, তাদের মধ্যে একজন গেস্ট বলল, ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট টু টেক অ্যাওয়ে লাইফ, অর্থাৎ তোমাকে মৃত্যুদণ্ডই দেওয়া হোক বা তোমাকে আজীবন কারাবাসী দেওয়া হোক, দুটোরই অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে আলটিমেট মৃত্যু, অর্থাৎ ডেথ সেন্টেন্সের মাধ্যমে তুমি তৎক্ষণাৎ মারা যাবে, আর লাইফ সেন্টেন্সের মাধ্যমে তুমি ধীরে ধীরে তোমার জীবনটাকে মানে তার জীবনটা সমাপ্ত হবে, যেটা তোমার ব্যাংকারের কাছে যেটা ইনহিউম্যান অ্যাক্টিভিটি মনে হচ্ছে। দ্য স্টেট ইজ নট গড, অর্থাৎ রাষ্ট্র, এখানে স্টেট মানে রাজ্য নয়, এখানে রাষ্ট্র বলছে, যেমন খ্রিস্টান স্টেট, এখানে রাষ্ট্র বা দেশ কিন্তু ভগবান নয়, সেটাই বলছে। ইট হ্যাজ নট দ্য রাইট, সেই রাষ্ট্রের কোনো অধিকার নেই টু টেক অ্যাওয়ে, অর্থাৎ ছিনিয়ে নেওয়া, হোয়াট ইজ ক্যান নট বি রিস্টোর্ড উইথ ইট ওয়ান্টস টু, অর্থাৎ তাকে আবার ফিরিয়ে দেওয়া যদি সে চায়। তার মানে কি, দেখা গেল যে একজন হয়তো কোনো দোষ করেছে, গভীর কোনো মানে ষড়যন্ত্রে লিপ্ত, সে মার্ডার, খুন, যে কোনো কিছু হতে পারে, তো তাকে দেখা গেল যে এভিডেন্স হচ্ছে সমস্ত এভিডেন্স তার বিরুদ্ধে, কিন্তু অ্যাকচুয়ালি সে দোষী নয়। তো যখন তার মানে সাজা ঘোষণা হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, পরে হয়তো দেখা গেল সে তাকে মৃত্যুদণ্ড এক্সিকিউট হয়েও গেল, কিন্তু পরে দেখা গেল যে কোনো কারণে দেখা গেল সে কিন্তু দোষী ছিল না, তাহলে তাকে কি আবার ফিরিয়ে দেওয়া সম্ভব? তাকে আবার পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব কি? সেটাই বলছে যে সেই রাষ্ট্রের কোনো অধিকার নেই যে তার জীবনটাকে একবার ফিরিয়ে নেবে, কিন্তু সে যদি চায় কিন্তু সে তার লাইফটাকে আবার ফিরিয়ে দিতে পারে। Among the guest was a young lawyer, তাই সেই সমস্ত ইনভাইটেড গেস্টের মধ্যে একজন কিন্তু অল্প বয়স্ক মানে তোমার লয়ার, অর্থাৎ আইনজ্ঞ উকিলও ছিল। A young man of the 5 and 20, তার বয়স কত? 25 বছর। When he was asked his opinion, he said, তখন তাকে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করা হলো যে মৃত্যুদণ্ড না ডেথ সেন্টেন্স, এই লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, তখন সে বলছে দ্য ডেথ সেন্টেন্স অ্যান্ড দ্য লাইফ সেন্টেন্স আর ইকুয়ালি ইমোরাল, বলছে এই দুটোই কিন্তু অনৈতিক, তাই না? বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি অ্যান্ড দ্য ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আমাকে যদি চুজ করতে হয় মৃত্যুদণ্ড না আজীবন কারাবাস, তখন আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড, অর্থাৎ আমি কিন্তু আজীবন কারাবাসটাই কিন্তু চুজ করব। কেন? টু লিভ এনি হাউ ইট ইজ বেটার দেন নট অ্যাট অল, যাই হোক যেমন করেই হোক বেঁচে থাকা একদম মরে যাওয়ার থেকে ভালো। সেটা এর কার কথা? এটা লয়ারের কথাই। লাইভলি ডিসকাশন অ্যারোজ,
লয়ার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের যে কনভারসেশন এটা অর্থাৎ মানে সেটা একদম অ্যাটেনশন পেয়ে গেল আর কি, মানে জমজমাট হয়ে গেল। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস, অর্থাৎ সেই ব্যাংকার সে ছিল মানে তারও বয়স কম ছিল, এখানে সেও কিন্তু নার্ভাস, এখানে নার্ভাস মানে বলতে পারো যে সে বেশি আর কি একটু রেগে রেগে গেল হয়তো তার কথা শুনে, আরো বেশি আর্গুমেন্ট মানে হয়ে আর্গুমেন্ট করতে লাগলো। ইন দোজ ডেজ, অর্থাৎ সেই সমস্ত বেশি একটু অ্যারোগেন্ট বলা যায়, নার্ভাস মানে অ্যারোগেন্টও বলতে পারো, সেই সমস্ত দিনে ছিল, যেহেতু ব্যাংকার তার সদ্য টাকা পয়সা আছে হাতে, এবং ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই দ্য এক্সাইটমেন্ট, সে কিন্তু একদম উত্তেজনা বশিত হয়ে সে কি বলছে, হি স্টাক দ্য টেবিল উইথ হিজ ফিস্ট, তার মুঠিতে করে মানে টেবিলে আঘাত করে, এবং অ্যান্ড শাউটে চিৎকার করে অ্যাট দ্য ইয়ং ম্যান, সেই লয়ারের দিকে মানে দিকে বলছে, কি বলছে যে ইট ইজ নট ট্রু, এটা সত্য নয়। কি সত্য নয়? আই উইল বেট ইউ 2 মিলিয়ন, তোমার প্রতি আমি, এটা সত্যি নয়, অর্থাৎ আমি 2 মিলিয়ন বাজি ধরছি, এখানে 2 মিলিয়ন মানে যেহেতু রাশিয়ান প্রেক্ষাপটে এটা লেখা, অর্থাৎ 2 মিলিয়ন অর্থাৎ রুবেল, অর্থাৎ 2 মিলিয়ন রুবেল তোমার প্রতি আমি বাজি ধরছি, যদি ইউ উডেন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট, অর্থাৎ আমি তোমার 2 কোটি 2 মিলিয়ন বাজি ধরছি, তুমি এই নির্জন ভাবে, কারারুদ্ধ ভাবে, সলিটারি মানে নির্জন, একাকী, লোন, তো অ্যালোন, তো এই একাকী তুমি এই কনফাইনমেন্ট মানে যে কারাগারে তুমি থাকতে পারবে না, তার জন্য আমি 2 মিলিয়ন বাজি লাগাচ্ছি। সে বলছে ফর কতজনের জন্য, 5 ইয়ার্স, 5 বছর তুমি থাকতে পারবে না। তো ইফ ইউ মিন দ্যাট ইন দ্য আর্নেস্ট, আর্নেস্ট মানে তুমি যদি একান্তই যদি আমার, তো আমি বলছি আমি বাজি ধরছি তুমি পারবে না, 5 বছর ওখানে কাটাতে পারো, যদি পারো তাহলে কিন্তু 2 মিলিয়ন রুবেল বাজি থাকলো। এবার তুমি যদি একান্তই যদি চাও, সেজন্য বলছে ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট সেড দ্য ইয়ং ম্যান, অর্থাৎ বলল আই উইল টেক, তখন সেই লয়ার বলছে যে আই উইল টেক বেট, ঠিক আছে আমি বাজিটা, চ্যালেঞ্জটা একসেপ্ট করলাম, বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স, আমি কিন্তু 5 বছর নয়, আমি কিন্তু 15 বছর ওই সলিটারি কনফাইনমেন্টে আমি থাকবো, সেটাই বলছে। 15, তখন ও মানে শুনে অবাক আর কি, বলছে ডান, ঠিক আছে তাই হবে। ক্রাইড দ্য ব্যাংকার, জেন্টলম্যান আই স্টেক 2 মিলিয়ন, অর্থাৎ এবার যেহেতু পার্টির মধ্যে কথাটা হচ্ছিল, তো এবার বলছে জেন্টলম্যান ঠিক আছে 15 বছর, তো এই যে জেন্টলম্যান আমি কিন্তু এই বাজিটা ধরলাম, স্টেক মানে বাজি ধরা, আমি এই 2 মিলিয়নের বাজিটা কিন্তু আমি ধরলাম, এগ্রিড, সহমত, ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, ঠিক আছে তুমি 2 মিলিয়ন বাজি ধরো এবং আমি আমার বাজি ধরলাম কি, আমার ফ্রিডম, কারণ তাকে সলিটারি কনফাইনমেন্টে থাকতে হবে, সুতরাং নিজের সমস্ত স্বাধীনতা বিসর্জন দিয়েই তো তাকে থাকতে হবে, তাই না? সেড দ্য ইয়ং ম্যান অ্যান্ড হিজ ওয়াইল্ড, এবং কি হচ্ছে সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট, এইভাবেই তার ওয়াইল্ড মানে হচ্ছে বন, এখানে ওয়াইল্ড মানে বন্য মানে যার কোনো মাথা মুন্ডু নেই, এই বেটটা তো অ্যাকচুয়ালি কোনো মাথা মুন্ডু, দুজন নিজের ইগোটাকে স্যাটিসফাই করার জন্য এই বেটটাকে ধরেছে, অর্থাৎ এটা এইভাবেই কিন্তু এটা ক্যারিড আউট পালন করা হলো, অর্থাৎ বাজিটা ধরা হলো। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড কি হচ্ছে ফ্রিভোলিয়াস, অর্থাৎ ব্যাংকার সেই টাইমে যেহেতু তার হাতে টাকা পয়সা ছিল, সেকেন্ড স্পয়েল মানে হচ্ছে বকে যাওয়া বলে না, স্পয়েল চাইল্ড, এবং কি হচ্ছে ফ্রিভোলিয়াস কথাটা মানে হচ্ছে অস্থির চিত্ত, মানে কোনো কিছুতেই সে আর কি মানে মন বসাতে পারে না, খুব অস্থির, বয়স কম, চঞ্চল, উইথ মিলিয়ন্স, তার অনেক টাকা রয়েছে, ওই যে বললাম পয়সার গরজ মানে, এবং বিয়ন্ড হিজ রিকনিং, অর্থাৎ রিকনিং মানে হচ্ছে গণনা করা, অর্থাৎ তার মিলিয়ন্স টাকা কিন্তু তার রয়েছে। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেড, অর্থাৎ সেই ইয়েটাতে, এই বেডটাতে সে কিন্তু খুব আনন্দিত ফিল করলো, ঠিক আছে, কারণ তার প্রচুর টাকা রয়েছে, ঠিক আছে, একদিকে তার ক্যারেক্টারটা কেমন বললো, সে হচ্ছে একদিকে তোমার অস্থির চিত্ত, অর্থাৎ তার মানে কোনো কিছুতেই মানে কি বলবো, কোনো ফিক্সড কোনো তার মানে মন নেই, ঠিক আছে, অপরদিকে তিনি একদম মানে বকে যাওয়া একদম মানে পার্সন বলা যেতে পারে। তো সে এই কথা, এবং তার সাথে তার অনেক টাকা পয়সাও রয়েছে, তো এই কথাগুলো এই বেডটাকে তার কাছে খুব একটা মজার একটা ব্যাপার হয়ে গেল।
এবং বেড অ্যান্ড দ্য সাফার মেড ফান অফ দ্য ইয়ং ম্যান অ্যান্ড সেট, অর্থাৎ সাফার মানে সেই রাত্রিকালীন খাওয়ার যে হোস্ট যে ব্যাংকার যেটা আয়োজন করেছিল সেখানে এবার রাত্রি খাওয়া দাওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু মেড ফান এবং সেটা একটা মানে খুব মজা আনন্দ হতে লাগলো অফ দ্য ইয়ং ম্যান, এবং সে কিন্তু সেই ইয়ং ম্যানটা এবং বলছে কি বলছে দেখো, বলছে থিঙ্ক বেটার অফ ইট, ইয়ং ম্যানকে বলছে মজা করতে করতে বলছে তুমি যেটা বেডটা ধরলে এটা নিয়ে কিন্তু তুমি একবার ভাবো, কেন, হোয়াইল দেয়ার ইজ স্টিল টাইম, দেখো এখনো কিন্তু সময় আছে, তুমি যে বেডটা ধরলে একদম মনস্থির করো, তুমি 2 মিলিয়ন্স আরে ট্রাফল, আমার কাছে 2 মিলিয়ন হচ্ছে একটা খুবই একটা নগণ্য ব্যাপার। দেখো এই কথাটার মধ্যে তার একটা চারিত্রিক আমরা একটা গুণাবলী প্রকাশ পাচ্ছি, তার একটা অহংকার রয়েছে, তার খুব টাকা পয়সা রয়েছে, তাই না, বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ, অর্থাৎ তুমি এই যে বাজিটাকে ফুলফিল করাতে গেলে, এই টাকাটাকে পেতে গেলে কিন্তু তোমাকে তোমার জীবনে 3-4টা বছর হয়তো তোমাকে কি করতে হবে, জলাঞ্জলি দিতে হবে, নষ্ট করে হয়ে যাবে। আই সে 3 or 4, বাজিটা হয়েছিল কত 15 বছরে, কিন্তু 2-3 বছরে কেন বলছে, কারণ এর দৃঢ় বিশ্বাস এ পারবে না, সেই জন্য এই 5 বছরে বলেছিল, সেজন্য বলছে আমি 2-3 বছর বলছি, কারণ কি, বিকজ ইউ ওয়ন্ট স্টে লঙ্গার, তুমি কিন্তু বেশি দিন থাকতে পারবে না, ওই জন্যই আমি 2-3 বছর বললাম। ডোন্ট ফরগেট ইদার, তুমি কিন্তু এটা ভুলে যেও না, কি, ইউ আনহ্যাপি ম্যান, ঠিক আছে, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেটার ডিল হার্ডার টু বিয়ার দেন কম্পালসারি বাধ্যতামূলক। দেখো তোমার কাছে এটা বেশি কষ্টকর হবে, কারণ তুমি হয়তো কোনো একটা দোষ করেছো, সেখানে তোমাকে তোমার অ্যাজ এ সেন্টেন্স হিসাবে তোমাকে সাজাপ্রাপ্ত হিসেবে তোমাকে হয়তো আজীবন কারাবাস হয়েছে, কিন্তু এখানে তুমি কিন্তু স্বেচ্ছায় কারাবরণ করছো, ঠিক আছে, অর্থাৎ তুমি তোমার ইচ্ছা করে তুমি কিন্তু মানে কারারুদ্ধ থাকছো 15 বছরের জন্য, তাহলে তোমার ইচ্ছা করে থাকাটা ওই আর জোর। তারপর এবার কিন্তু এইগুলো বলার পর, অর্থাৎ 15 বছর আগেকার ঘটনা, এবার কিন্তু বাস্তবে অর্থাৎ 15 বছর পরের, মোটামুটি 15 বছর পূর্ণ হতে চললো, তো তখনকার একটা সিচুয়েশনের কথা বলছে, কি বলছে, অ্যান্ড নাও, অর্থাৎ বর্তমানে, দ্য ব্যাংকার ওয়াকিং অ্যান্ড ফ্রো, অর্থাৎ আগে পিছে পাইচারি করছে, অ্যান্ড রিমেম্বার্ড অল দিস, এবং সেই সমস্ত সেই দিনের যে বেটের কথা সেগুলো তার মনে পড়ছে, অ্যান্ড আস্কস হিমসেলফ, এবং সে নিজেকে জিজ্ঞাসা করছে যে হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, অর্থাৎ আমরা যে বাজিটা ধরলাম এর উদ্দেশ্যের পারপাসটা, ওর উদ্দেশ্যটা কি ছিল, হোয়াট ইজ দ্য গুড of that man's losing 15 years of his life and my throwing away 2 millions, অর্থাৎ এটা কি লাভ হলো যে এই বাজিটার জন্য ওই মানুষটা, অর্থাৎ ওই লয়ার তার জীবনের 15টা বছর নষ্ট করে দিল, এবং সেই বাজিটাকে ফুলফিল করার জন্য আমিও কিন্তু কি করলাম, আমার ইগোর বসে আমিও কিন্তু 2 মিলিয়ন রুবল কিন্তু আমিও কিন্তু সেই বাজিটাকে নিয়ে ধরলাম, অর্থাৎ এই দুজনই যে কাজটা করেছিলাম এটা আমাদের ইগোর বসে করেছিলাম। ক্যান ইট প্রুভ দ্যাট, অর্থাৎ যে কথাটাকে নিয়ে আমাদের বাজিটা স্টার্ট হয়েছিল যে কোনটা বেশি বেটার, মৃত্যুদণ্ড না আজীবন কারাবাস, সেই জন্য বলছে ক্যান ইট মানে ওই জিনিসটা প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার টু ওয়ার্স দ্যান লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, এটা কি প্রমাণ করতে পারলো যে এই বেটটার মাধ্যমে যে ডেথ পেনাল্টি হচ্ছে এই লাইফ টাইম আজীবন কারাবাসের থেকে ভালো, এই বেটের মাধ্যমে এটা কি এই উদ্দেশ্যটা ফুলফিল হচ্ছে এই বেটের মাধ্যমে, এটা কি বোঝা যাচ্ছে, নো 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 নো, ইট ওয়াজ অল ননসেন্সিয়াল, অর্থাৎ এটা একদম পুরো বাজে একটা ব্যাপার, অ্যান্ড মিনিংলেস, এ কোনো অর্থই ছিল না, অর্থাৎ এ কোনো অর্থহীন একটা, অন মাই পার্ট ইট ওয়াজ দ্য কি হচ্ছে ক্যাপ্রাইজ, আমার দিক থেকে এটা ছিল একটা খামখেয়ালিপনা, অফ এ কি হচ্ছে প্যাম্পার্ড ম্যান, প্যাম্পার্ড মানে ওই প্যাম্পার্ড আর স্পয়েল যেটা বললাম যে একদম বকে যাওয়া মানুষ, আমার দিক থেকে এটা আমার টাকা ছিল সেই টাইমে, আমার পয়সা ছিল অনেক আমার, ঠিক আছে, সেজন্য আমি অত হিতাহিত জ্ঞান করিনি, আমি মানে নিজেকে বিশাল কিছু মনে করতাম, সেই জন্য আমি কিন্তু ওই বেডটাকে ধরে নিয়েছিলাম, কিন্তু আমার কাছে ইন দ্যাট টাইম এই যে 2 মিলিয়ন রুবেল এটা কিছুই ছিল না, অ্যান্ড এটা এর দিক থেকে বলছে, অ্যান্ড
অন হিজ, এবং সেই লয়ারের পার্ট থেকে কি ছিল, সিম্পল গ্রিড ফর মানি, তার দিক থেকে কি ছিল, তার সে যে জীবনে 15টা বছর নষ্ট করলো কি জন্য করেছিল, জাস্ট তার টাকার প্রতি লোভ ছিল বলে সেটা করেছিল। এটাকে প্রুভ করার জন্য নয় যে ডেথ সেন্টেন্স ইজ বেটার দেন কি হচ্ছে লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, এটার জন্য শুধু অনলি ফর টাকার জন্য। আবার তিনি বর্তমানে ফিরছেন। দেন হি রিমেম্বার, তারপর এবার মনে পড়লো হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, অর্থাৎ সেই দিন কি কি মানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। কি, ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট, এটা ঠিক হয়েছিল দ্যাট দ্য ইয়ং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ দ্য ক্যাপটিভিটি আন্ডার দ্য কি হচ্ছে স্ট্রিক্টেস্ট সুপারভিশন ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, অর্থাৎ এই ব্যাংকারের যে গার্ডেন আছে, বাগান বাড়ি রয়েছে, সেখানে কিন্তু একদম কঠোর একদম সুপারভিশনের মধ্যে, তত্ত্বাবধানের মধ্যে কিন্তু তার লাইফটাকে 15 বছর কাটাবে। আর কি, ইট ওয়াজ এগ্রিড, এটা সহমত হয়েছিল তিনি, দ্যাট ফর 15 ইয়ার্স হি শুড নট বি ফ্রি টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, অর্থাৎ ওই 15 বছর অর্থাৎ যে ঘরটার মধ্যে থাকবে সেখান থেকে কিন্তু থ্রেশহোল্ড মানে চৌকাঠ পর্যন্ত সে পেরোতে পারবে না। টু সি হিউম্যান বিংস, না কোনো মানুষকে দেখতে পাবে। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, না কোনো মানুষের গলার স্বর পর্যন্ত সে শুনতে পাবে। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, না কোনো লেটারও সে পাবে, যে কেউ হয়তো তাকে চিঠি লিখলো, সে চিঠিটা সে রিসিভ করতে পারবে সেটাও পাবে না, না কোনো সংবাদপত্রও পাবে, যে আউটার ওয়ার্ল্ডে কি হচ্ছে না হচ্ছে তার একটা বাহ্যিক জ্ঞান তার সবসময় থাকবে, এরকম কিছু একটা হবে না, এবং টোটালি কমপ্লিট একটা আইসোলেট করে রাখা হবে। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, শুধুমাত্র কি ছিল সেখানে রাখার পারমিশন কি ছিল, যে কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং কিছু বই। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, সে কিন্তু চিঠি লিখতেও কিন্তু তাকে পারমিশন দেওয়া হয়েছিল, কিন্তু সে চিঠি হয়তো বাইরে যাবে না, সে যা লিখবে সে ঘরের মধ্যেই থাকবে। টু ড্রিঙ্ক ওয়াইন, মদ্যপান করার অনুমতি ছিল। অ্যান্ড টু স্মোক, ধূমপান করার। By the terms of the agreement, the only relation he could have with the outer world were by the little window made the purposely for the object, একমাত্র সে বাইরের জগতের সঙ্গে কানেক্টিভিটি স্থাপন করার জন্য তার একটি মাত্র উপাদান ছিল, সেটা ছিল তার একটা ছোট্ট জানালা, যেটা সেই যে কনফাইনমেন্টে থাকবে তার উদ্দেশ্যেই এই জানালাটা বানানো হয়েছিল। সেই জানালাটা কাজ কি দেখো, হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, বুকস, অবজেক্ট, এবং হি মাইট হ্যাভ এনিথিং, সে যা ইচ্ছা তাই পেতে পেত, যত খুশি পেতে মানে ইচ্ছা সে তাই পেত। কি, এনিথিং, যে মানে কোনো কিছু, হি ওয়ান্টেড যা চাইতো, বুকস অর্থাৎ যে যতগুলো বই চাইতো সে বইও পাবে, মিউজিক গান শোনা, মানে এবং ওয়াইন মদ, অ্যান্ড সো অন, আরো কত কি, ইন এনি কি হচ্ছে কোয়ান্টিটি, যে কোনো মানে যত পরিমাণে চাই তত পরিমাণেই পাবে। হি ডিজায়ার্ড বাই দ্য রাইটিং ইন অর্ডার, অর্থাৎ তার যত বইয়ের দরকার, কোনো মদের দরকার বা যে যা কিছু দরকার, সে কিন্তু একটা লিখে ওই জানলার মাধ্যমে, জানলা দিয়ে ফেলে দিত, সে কিন্তু সেটা এই জানলার মাধ্যমে আবার সে রিসিভ করতে পারতো। অর্থাৎ আউটার ওয়ার্ল্ডের সাথে তার কানেক্টিভিটি একমাত্র স্থাপন ছিল কিসের মাধ্যমে, ওই জানালাটার মাধ্যমে। শুধু সে যে জিনিসগুলো সে চাইতো সেইগুলো সেই জানলার মাধ্যমেই আসতো, শুধু একটা কাগজে লিখে দিলেই হতো। বাট কুড অনলি রিসিভ থ্রু দ্য উইন্ডো, যেটা বললাম যে অর্ডারটা সে দেবে শুধুমাত্র জানলার মাধ্যমে দেবে, সেখান থেকেই রিসিভ হবে। অ্যান্ড দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রাফল, এবং যে এগ্রিমেন্ট করা হয়েছিল যে 15 বছর যে সলিটারি কনফাইনমেন্টে থাকবে স্ট্রিক্টলি, এবং প্রত্যেকটা ছোট ছোট মানে পুঙ্খানুপুঙ্খ জিনিস, তুচ্ছ জিনিসও কিন্তু সেই এগ্রিমেন্টে ছিল, ঠিক আছে, ট্রাফল। দ্যাট উড মেক হিজ, কেন এই ছোট্ট ছোট জিনিসগুলো এখানে করা মানে বর্ণনা করা ছিল, কারণ যাতে তার ওই ইমপ্রিজনমেন্টটা কি হয় স্ট্রিক্টলি সলিটারি, একদম কঠোর হবে, যেন একদম নির্জনতায় পরিপূর্ণ হয়ে যায়, মানে একদম বাইরের ওয়ার্ল্ডের সাথে কোনো যোগাযোগই যেন না থাকে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়ং ম্যান, এবং সেই কঠোর নির্জনতা যেন ওই লয়ারকে, ওই ইয়ং ম্যানকে বাধ্য করে টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 ইয়ার্স, ঠিক আছে, এবং বিগিনিং ফ্রম দ্য, এবং
সেখানে থাকবে এবং সেটা ওই 15 ইয়ার্স থাকা কবে স্টার্ট হচ্ছে 12 o'clock of the November 14 1817 এবং এন্ডিং দ্য 12 o'clock November 1885 অর্থাৎ রাত 12টা 14ই নভেম্বর রাত 12টা 1870 থেকে স্টার্ট হবে। তার 15 বছর পর, ঠিক 15 বছর পর 1885 তোমার 12ই নভেম্বর মধ্যরাত্রিতে তার কিন্তু এই সলিটারি কনফাইনমেন্টটা শেষ হচ্ছে, অর্থাৎ 15 বছর। The slightest attempt on his part to break the condition, if only 2 minutes before the end, release the bankers from the obligation to pay him 2 millions. অর্থাৎ এই যে 15 বছর আগে যদি 2 মিনিটও যদি আগে যদি সে বেরিয়ে চলে আসে, তাহলে কিন্তু এই যে তাদের মধ্যে যে বেটটা হয়েছিল সেটা কিন্তু ব্রেক করবে এবং এই ব্যাংকার যে তাকে বলেছিল যে ওই লয়ারকে কত দেবে, 2 মিলিয়ন দেবে, এবং সেই 2 মিলিয়ন দেওয়ার যে অব্লিগেশন, যে প্রতিশ্রুতি, সেটা কিন্তু আর তার থাকলো না, অর্থাৎ বেদ তো ভঙ্গ হয়ে গেল। সেটাই দেখো এর পরে এবার কি হয়েছে সেটা আমরা কিন্তু এটা নেক্সট পার্ট ভিডিওতে আমরা দেখব, কারণ এটা তোমাদের যথেষ্টই বড়, এটা একটা ভিডিওতে কিন্তু এটা কমপ্লিট করা পসিবল নয়। তো সুতরাং এবার এর আমরা 3টে ভিডিও করব। এটা একটা ফার্স্ট পার্ট করলাম, এবার সেকেন্ড পার্ট এবং দ্বিতীয় পার্টে দেখব এর পরবর্তী স্টেপে কি হয় এবং কিভাবে সে কারারুদ্ধ হয়ে সে কিভাবে তার লাইফটাকে মানে লিড করে এবং সে কি আদৌ পারবে যে এই 15 বছর কারাগার সে ভোগ করতে, এরকম সলিটারি কনফাইনমেন্ট অবস্থায় যেখানে বাইরের জগতের সঙ্গে তার কোনো বিন্দু মাত্র কোনো কানেক্টিভিটি নেই। সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।